ঈশানী মৌলির কথা বিশ্বাস করে বাণীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যখন বাণী সবার সামনে বলে ওঠে যে আমি এবারের মেয়ে, আমি আসল উত্তরাধিকারী, তখনই ঈশানী অবাক হয় আর নয়নতারা ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় যে বাণী যে সিংহাসনে বসে বলে যে আজ থেকে আমি এই সিংহাসনের আসল উত্তরাধিকারী, মৌলি নয়। তখনই মৌলি বলে, বানি মিথ্যে কথা বলছো, তুমি এইগুলো কথা বলবে না। দেখো তুমি কিন্তু এভাবে সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। এটা আমার বাড়ি, আমার বাবা, আমার ড্যাড, আমার মম, আমার দাদাই, সবই আমার। তুমি আমার বাড়ি এসে তুমি হঠাৎ করে এখন বলছো এগুলো তোমার, সেগুলো সবাই বিশ্বাস করবে না। এরপরে দেখা যায় যে তখন নয়নতারা মনে মনে বলে এই সবকিছু কি হচ্ছে, কি হচ্ছে এই সবকিছু, আমার মাথায় কেন এই সবকিছু ঢুকছে না। কি বলতে চাইছে বানি? এত এত কষ্ট করে এই এই গেমটাকে সাজিয়ে এত দূর অব্দি এনেছি, অনিরুদ্ধ এই সব কথা কি করে জানলো? নকুলের তো মাথা ঠিক নেই, নকুল তো এগুলো বলেনি, তাহলে কি করে এই প্ল্যানের কথা সবাই জানতে পেরে গেল? আমার মাথায় কিছুই ঢুকছে না। এখন আমি কি করব, কিছু তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় যে তখনই বানি বলে অনেক কিছু হয়ে গেছে, অনেক অনেক অন্যায় করেছো মৌলি, আর কিছুতেই করতে পারবে না। তখনই তানিয়া এসে বলে মা, তুমি এখানে বসেছো, তুমি রানী হয়েছো আর আমি তোমার প্রিন্সেস হয়েছি। মা আমি সত্যি সত্যি প্রিন্সেস? তখনই বানি বলে হ্যাঁ মাম্মাম, তুমি সত্যি সত্যি প্রিন্সেস। কিছুতেই এগুলো আমি মৌলিকে পেতে দেবো না। মৌলি কি ভেবেছে? অনেক অন্যায় করেছে মৌলি, আমাকে সরিয়ে ও নিজেই আমার অধিকার ভোগ করছে, সেগুলো তো আমি মেনে নিতে পারবো না। তখনই দেখা যায় নয়নতারা খুবই ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এটা কি বলছে বানি? অনিরুদ্ধ এগুলো কথা কি করে জানলো? আমি তো সেটা 20 বছর আগেই মুছে ফেলেছিলাম, তাহলে এখন কি করে এইসব কিছু জানলো? আমার মাথায় কেন ঢুকছে না। তখনই অনিরুদ্ধ বাণীর কাছে এসে বলে বাণী, আমি তোমার পাশে আছি। কেউ তোমাকে বিশ্বাস করুক আর না করুক, কিন্তু আমি তোমার পাশে আছি। তখন নয়নতারা এসে বলে কি নাটক করছে এই ডাকাত রানী? ওগো দেখছো দেখছো আমাদের বাড়িতে এসে আমাদের নাতনিকে কিভাবে অপদস্থ করছে। এই ডাকাত রানী ঠিকই বলেছিলাম যে ও লোভী, একটা লোভী মেয়ে। ও এখানে সবকিছু গ্রাস করতে এসেছে, আমার দিদি ভাইয়ের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে এসেছে। ও কি নাটক শুরু করে দিয়েছে। তখনই বানি বলে ঠাম্মি, আমি নাটক করছি না তুমি 20 বছর আগে নাটক করেছিলে বলো? তখন নয়নতারা বলে মুখ সামলে কথা বলো বানি। তখনই বানি বলে ঠাম্মি, তুমি আমার কাছ থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছো, আমার শৈশব দিনগুলো কেড়ে নিয়েছো। আমি বাবা মা থাকতে বাবা মা ছাড়া বড় হয়েছি। আমি আমি মায়ের আদর পাইনি, বাবার ভালোবাসা পেয়েছিলাম, কিন্তু ঠাম্মি আমার দাদুর ভালোবাসাও পাইনি। যেটা আমার পাওয়ার কথা ছিল সেটা আমি কিছুতেই পাইনি, সেটা মৌলি পেয়েছে। তখনই দেখা যায় ঈশানী এই সবকিছু দেখে তো অবাক দৃষ্টিতে বানির দিকে তাকিয়ে থাকে। এরপরে নয়নতারা বলে ঈশানী, তুমি এবারও কিছু বলবে না? তোমার মেয়েকে, তোমার একমাত্র মেয়ে মৌলিকে অপমান করছে এই বানি ডাকাত রানী, এই এই গ্রামের থেকে উঠা একটা খ্যাত মেয়ে। এই সব কিছু কি বলছে, তুমি কিচ্ছু বলবে না? তখন ঈশানী বলে বানি, বানি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার। বানি এভাবে তুমি আমার একমাত্র মেয়েকে কথা শোনাতে পারো না। তুমি অনেক অনেক নাটক করেছো, দেখো আর নাটক করো না। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি অনিরুদ্ধ, তুমি বাণীকে নিয়ে এখান থেকে চলে যাও। আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না। তুমি বুঝতে পারছো অনিরুদ্ধ? তখনই নয়নতারা বলে ঈশানী একদম ঠিক বলেছে অনিরুদ্ধ, যাও তুমি তোমার বউকে নিয়ে গিয়ে ঘরে যাও। ওখানে গিয়ে বাড়িতে গিয়ে তোমরা দুজন দুজনে যত খুশি গল্প করো, আমরা কেউই আটকাবো না। তখনই পিনাকি এসে বলে ঈশানী, ঈশানী মাথা ঠান্ডা করো ঈশানী, এতটা উত্তেজিত হবে না। তোমার তো শরীরটা ভালো নেই ঈশানী। তখন ঈশানী বলে আমি আর পারছি না পিনাকি, কি করে পারবো বলো? আমাদের মেয়েকে এখন এসে বলছে যে আমাদের মেয়ে নয়, এটা আমাকে মানতে হবে। কি করে পিনাকি আমি এগুলো মেনে নেব? না, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না পিনাকি, তুমি আমাকে যাই বলো কিনা, কিন্তু আমি এগুলো মানতে পারবো না। তখনই মৌলি মনে মনে হাসে আর বলে যে যে যাই যাই হোক মা, মম আমাকে ভুল বোঝেনি। মম আমাকেই তার নিজের মেয়ে ভাবছে, এটাই আমাকে কাজে লাগাতে হবে। মম মম আমাকে ছাড়া এই বানি ডাকাত রানীকে কিছুতেই মেয়ে হিসেবে মেনে নেবে না, কারণ ছোট থেকে আমি মমকে মম বলেছি। মম আমাকে তার মেয়ে জেনেছে, আর এখন যে কেউ হঠাৎ করে এসে বলবে যে আমি মমের মেয়ে না, সেটা মম মেনে নেবে না, সেটা কিছুতেই হবে না। তখনই ঈশানী বলে আমি কিছুতেই মেনে নিতে পারছি না এই সব কিছু।
কেন এই নাটক হচ্ছে? বানি, তুমি আমার কাছ থেকে সব কেড়ে নিতে চেয়েছো। দেখো, এখন আর কোনো অশান্তি করো না, তুমি এখান থেকে চলে যাও। আর কোনো অশান্তি আমার ভালো লাগছে না। কেন বুঝতে পারছো না তুমি? তোমার অনেক অশান্তি আমি শুনে নিয়েছি। তো তুমি এখান থেকে এখন আসতে পারো। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, তুমি বাণীকে নিয়ে চলে যাও। তখনই মৌলি মনে মনে বলে, আমি বাঁচলাম। মম হয়তো আমাকেই বিশ্বাস করেছে, করতে তো হবেই। আমি এই বিশ্বাসে এই সবকিছু আমি আমার নিজের নামে করে নেব। কিছুতেই আমি এই ডাকাত রানীর সবকিছু পাইয়ে দিতে দেব না, কারণ একদিন না একদিন তো সত্যটা সবার সামনে আসবেই। তার আগেই সম্পত্তি আমি আমার নিজের নামে করে নেব, যাতে করে কেউ ধরতে না পারে। তখনই দেখা যায় যে বানি বলে যে, মা তুমি আমাকে ভুল বুঝছো মা, একটু বিশ্বাস করো মা, আমি তোমার মেয়ে, আমি বানি রায়, এই মৌলি নয়। তখনই দেখা যায় যে ঈশানী বলে, অনেক হয়েছে বানি, আর নাটক করো না, তোমার নাটক আর ভালো লাগে না। তোমার অনেক নাটক দেখে নিয়েছি আমি, আমি আর নাটক দেখতে চাই না। তখনই বানি বলে, মা তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমার দেখে কি তোমার মায়া হয় না? তখনই ঈশানী বলে, না হয় না, এই চোখের জল দেখে আমি ভিজতে পারবো না বানি। তুমি যে অন্যায়গুলো করছো তার কখনো ক্ষমা হয় না। তখনই বানি বলে যে, মা তুমি ভুল করছো, আমি তোমার মেয়ে, তুমি বিশ্বাস করো। তখন ঈশানী বলে, বিশ্বাসের কোনো কথাই তোমাকে বিশ্বাস করবো আমি বানি? কখনো না। তোমাকে বিশ্বাস করে করে আমি অনেক ঠকে গেছি, তাই তোমাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। তখনই বানি বলে, কেন বিশ্বাস করতে পারছো না তুমি আমাকে? মা আমি তোমার মেয়ে, তুমি আমার দিকে তাকিয়ে মনে মনে ভাবো তো, তুমি যেদিন প্রথম আমাকে দেখেছিলে, তোমার কি একটু মনে হয়নি যে তোমার আর আমার একটা সম্পর্ক আছে? মনে করে দেখো মা। তখনই ঈশানী মনে করে দেখে যে যেদিন প্রথম দেখা হয়েছিল, সেদিন সে বলেছিল যে বাণীকে তার তার একদম নিজের মানুষ মনে হয়। তখনই দেখা যায় ঈশানী বলে, বাণী এসবের কোনো প্রশ্নই আসে না, আর কথা বলো না বাণী, তোমার আর কোনো কথা শোনার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। তখনই এই বাণী বলে, কেন শুনবে না তুমি? মা আমি তোমার মেয়ে, কতবার তোমাকে বলতে হবে এই কথা? তুমি বলতে পারো মা, তুমি বিশ্বাস করো আমি তোমার মেয়ে বাণী, মৌলি নয়। মৌলি তোমার কেউই হয় না মা, তুমি একবার আমার কথা মেনে নাও। তখনই মৌলি বলে, না মম, তুমি ওর কথা বিশ্বাস করবে না, আমি তোমার মেয়ে, আমি তোমার একমাত্র মেয়ে মম, তোমরা আমাকে বিশ্বাস করতে পারছো না? এদিকে পিনাকির মনে তো একটা সন্দেহ হয়ে যায় যে বাণী এতটাও কিন্তু ফেলে দেওয়ার কথা বলছে না। তখনই পিনাকি এসে বলে, বাণী, বাণী একটা সত্য কথা বলো তো, তোমার কাছে কি প্রমাণ আছে বাণী? যে যে কথাগুলো বলছো তার কোনো প্রমাণ দেখাতে পারবে? তো তুমি যদি প্রমাণ দেখাতে পারো তাহলে হয়তো আমি বিশ্বাস করতে পারবো। তখনই মৌলির দাদাই বলে ওঠে, পিনাকি কি বলছিস? ও আবার প্রমাণ? কিছুতেই প্রমাণ করতে পারবে না, এই মেয়ে কি প্রমাণ করবে? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, প্রমাণ তো অবশ্যই করতে পারবে। তখন নয়নতারা বলে, কি কোনো প্রমাণ করতে পারবে না এই বাণী ডাকাত রানী, এই সবকিছু সে নাটক করছে, এই নাটকে কেউ কিচ্ছু ভুলো না, এই মেয়েটার নাটক একদম ঘুচিয়ে দেবো আমি। তখনই বাণী বলে, আমি কোনো নাটক করছি না, আমি ছোট থেকে অনাথ হয়ে বড় হয়েছি, মায়ের আদর পাইনি, পরিবারের ভালোবাসা পাইনি, বাবা বলে যাকে ডেকেছি সেও চলে গেছে অকালে, তাই আমি অনাথের মতোই থেকেছি। কিন্তু যখন জানতে পারলাম যে আমার পরিবার আছে, আমার মা বাবা আছে, আমার সবাই আছে, তাহলে আমি কষ্ট করতে যাব কেন? তাই আমি এখানে চলে আসলাম। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ তাহলে আমি একটা গল্প বলতে পারি। তখনই তখনই নয়নতারা ভয় পেয়েছে আর বলে, কি গল্প বলবে? অনিরুদ্ধ, যাও যাও না, তুমি ঘরে গিয়ে তোমার বউয়ের সঙ্গে গল্প করো, এটা আমাদের গল্প করার সময় নয়, মাঝরাতে এসে তুমি এভাবে গল্প শোনাতে এসেছো। তখন অনিরুদ্ধ বলে যে, ঠামি আজকে তো গল্পটা শুনতেই হবে। তখনই দেখা যায় তানিয়া বলে, বাবা কি গল্প বলবে? রাজকুমারের গল্প, রাজকন্যার গল্প? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ রাজকন্যার গল্প তো বটেই। আজকে গল্পটা হচ্ছে যে একটা রাজকন্যার জন্ম হয়েছিল, কিন্তু রাজকন্যাটা জন্মের পর থেকে শুধু কষ্টই করে গেল, কারণ তার তার খুব কাছের মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল রাস্তায়। তখনই দেখা যায় যে বাণী বলে, হ্যাঁ ঠিক বলেছে অনিরুদ্ধ বাবু, একদম ঠিক। আমাকে আমার আমার জন্মের পর থেকে আমি অভাগ্যের মতো বড় হয়েছি, আমার কিচ্ছু নেই, কেউ নেই, সেটা জেনেই আমি বড় হয়েছি। কিন্তু কিন্তু বিধাতার এমনই লেখা আছে যে আমার পরিবার আছে, আমার সবকিছু আছে, মা আছে, বাবা আছে, দাদাই আছে, ঠাম্মি আছে, সবাই আছে, কিন্তু আমি আমি তো তাদেরকে ভালোবাসা তাদের কাছ থেকে কোনোদিনও পাইনি। মা, মা তুমি বিশ্বাস করো মা, আমি তোমার মেয়ে, তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন মা? এরপরেই দেখা যায় বাণীর চোখে জল চলে আসলে তখন ঈশানী জল মুছিয়ে দেয়। আর তখন বাণী বলে, মা তুমি আমার কথা বিশ্বাস করেছো তো? তখনই ঈশানী বলে, বাণী তোমার কি মনে হয়
তুমি এরকম নাটকের চোখে জল ফেলবে আর তোমার কথা আমি বিশ্বাস করে নেব কি করে বানি? না বানি, আমি তোমার একটা কথাও বিশ্বাস করতে পারছি না বানি। তোমার এই নাটকগুলো অনেক হয়ে গেছে, তুমি এরকম নাটক আর করো না। তুমি মুক্ত করো, আমাদেরকে মুক্তি দাও। তুমি কি ভেবেছো আমার মেয়ের এত কষ্ট দিয়ে তুমি পার পেয়ে যাবে? তোমার জন্য আমার মেয়ের বিয়ে হতে হতে দুবার ভেঙে গেছে, তোমার জন্য আমার মেয়ে দুবার হাজতবাস করেছে, তাই তোমাকে ক্ষমা করার প্রশ্ন ওঠে না বানি। তুমি আমাদের পরিবারে এসে তুমি আমাদের পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছো। সত্যি আমি আজকে বলতে বাধ্য হয়েছি, আগে তো ছোট মা বলতো। আমি বলছি তুমি সত্যি একটা অপায়া মেয়ে, তুমি যেখানে যাও সেখানেই পুরোপুরি পুড়িয়ে ছাই করে দাও। কারণ অনিরুদ্ধদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো, ওদের নিঃস্ব করে দিয়েছো, এখন আবার আমাদের কাছে এসেছো মেয়ে হওয়ার দাবি নিয়ে। না বানি, আমরা কিছুতেই তোমার এই উদ্দেশ্য পূরণ হতে দেব না। কথাটা শুনে বানি পুরোপুরি ভেঙে যায়। তখনই মলির দাদাই বলে, ঈশানী একদম ঠিক বলেছে বানি, তোমার এই মিথ্যা মিথ্যা গল্প কেউ আমরা বিশ্বাস করতে পারছি না। তখনই নয়নতারা বলে, এবার তো হয়েছে অনিরুদ্ধ, তুমি তোমার বউকে নিয়ে এবার চলে যাও, অনেক নাটক হয়ে গেছে, এইসব নাটক আর দেখতে ভালো লাগছে না। তখনই দেখা যায় যে মলি মনে মনে বলে, মম আজকে যে কথাটা বলে দিয়েছে আর বানির উচিত শিক্ষা হয়েছে, বানি এবার বুঝতে পারবে। তখনই মলি দাদাই বলে, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন বানি? এখান থেকে বের হয়ে যাও। দেখো আমরা এখনো তোমাদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলছি, তাই বলছি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই বানি বলে, না দাদু আমি এখান থেকে যাব না। তোমরা বিশ্বাস করছো না কেন? আমি তোমাদের মেয়ে। হ্যাঁ, মা আমাকে ভুল বুঝছে, কিন্তু সেই ভুলটা বেশি দিনের নয়। আমি এ বাড়িতে সম্পত্তির জন্য আসিনি। তখনই মলি দাদু বলে, যে সম্পত্তির জন্য না এসে কি বলছো তুমি? তুমি বলছো তুমি এই বাড়ির উত্তরাধিকারী, তার মানে তো বোঝা যাচ্ছে তুমি সম্পত্তির জন্য এই সবকিছু করছো। তখন ঈশানী বলে, একদম ঠিক বলেছেন বাবা, এই বানি এই সম্পত্তির জন্য এমনটা করছে। বানি, তুমি এই সম্পত্তির জন্য তুমি আমাদের বাড়ি এসে এরকমটা করতে পারো বানি? আমি সত্যি ভাবতে পারছি না যে তুমি এতটা নিচে নেমে গেছো। তখনই মৌলি হাততালি দিতে দিতে বলে, যে একদম ঠিক বলেছো মম। কি ভেবেছিলে বানি, তুমি আমার নামে মিথ্যে মিথ্যে গল্প বলবে আর আমার মম ড্যাড সেটা বিশ্বাস করবে না? তুমি কোনো প্রমাণ দেখাতে পারবে না? কোনো প্রমাণ আছে যে তুমি আজকে যে কথাগুলো বলছো, তুমি যখন জন্মেছিলে তোমার তো কোনো কথাই মনে নেই, তাহলে তুমি এগুলো কথা কি করে বলতে পারলে? তখনই নয়নতারা বলে, হ্যাঁ দিদি ভাই, একদম ঠিক বলেছো দিদি ভাই, এই মেয়েটা সমস্ত কথা যে মিথ্যে তা কিন্তু এবার প্রমাণ হয়ে যাবে, কারণ কোনো প্রমাণ দেখাতে পারবে না এই বাণী। এই বাণী যে ঠক বা দোচ্চোর একটা মেয়ে সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। তখনই নকুল এসে এসে যায় আর বলে, আমি বলছি এই সবকিছু সত্য। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, বাবা তুই এখানে কেন আসলি, তুই ঘরে যা, এখানে থাকিস না, তোর শরীর ভালো না। তখন নকুল বলে, না মা, আমাকে তো এখানে থাকতেই হবে, কারণ আমাকে নিয়েই তো এত সমস্যা হচ্ছে, আমাকে এখানে থেকে সবকিছু সমাধান করতেই হবে। তখন নয়নতারা বলে, যে কি বলছিস বাবা, তুই যা না এখান থেকে, নকুল যা। তখনই সেখানে পিনাকি আসে আর বলে, দাদা কি বললে তুমি এখন? দাদা আমাকে আবার বলো, তুমি কি বলতে চাইলে দাদা? তুমি কি জানো, কি প্রমাণ দেখাতে পারবে? তখন মৌলি বলে, এই যে এসে গেছে আর একজন, এবার যে আমি পুরোপুরি শেষ হয়ে যাব। এই নকুল সরকার, এই বাণী, কেউ তো আমাকে ছেড়ে দিচ্ছে না দেখছি। এই নকুল সরকারের কি এখনই আসতে হলো? তখনই নকুলকে দেখে বাণী একটু সাহস পায়। তখন ঈশানী বলে, দাদা আপনার মাথা কি সত্যি সত্যি ভালো হয়েছে, না আপনি সবকিছু আবেগে বলছেন? দাদা এই সবকিছু ঠিক না দাদা, আপনি যেটা বলছেন সেটা কখনোই ঠিক হতে পারে না। দেখুন আমাদের মেয়ে মৌলি, এই বাণী নয়, বাণী পুরোপুরি ঠকবাজ জোচ্ছর একটা মেয়ে। তখনই নকুল বলে, না না ঈশানী, এটা এটা সত্য নয়, এটা একদম সত্য নয়, কারণ বাণী হলো তোমাদের আসল মেয়ে। আমি তোমাদেরকে সেই দিনের কথা বলছি। পিনাকি আর ঈশানীর আসল সন্তান হলো ওই বাণী রায়। আর ওই যে মৌলি, যে মেয়েটা দেখতে পাচ্ছ না এতদিন রায়বাড়িতে ছিল, সেই মেয়েটার আসল পরিচয় হলো এই যে নকুল সরকারকে দেখছো, এই নকুল সরকারের আসলে মেয়ে হলো এই মৌলি। এই এই দুজনকে পাল্টে দেওয়া হয়েছিল তোরা জন্মের পরে। আমাদের মেয়ে কোনো মৃত সন্তান জন্ম নেয়নি, তার একমাত্র সেরাতের সাক্ষী ছিলাম আমি। তখনই মৌলি বলে, এই নাটকবাজ লোকটা নাটক করছে মম, তুমি এই লোকটার কথা বিশ্বাস করো না, আমি এই জন্য এই লোকটাকে ভয় পাই মম, বিশ্বাস করো মম। মম এই লোকটা একেবারে জোচ্ছর একটা লোক। তখনই দেখা যায় ঈশানী বলে, দাদা আপনি কি বলছেন, আপনার তো কোনো কিছুই মনে নেই, এর মধ্যে আপনাকেও ফাঁসিয়ে দিয়েছে এই বাণী। অনিরুদ্ধ, তোমার আর বাণীর কাছ থেকে এর থেকে আর ভালো কিছু আশা করা যায় না। আমার মনে হচ্ছে অনেক কিছু করে ফেলেছো তোমরা, আর কিছু করতে পারবে না, এবার আসতে পারো তোমরা, তোমাদের আর কোনো প্রয়োজন নেই আমাদের। দেখো অনেক অনেক কিছু করা হয়ে গেছে, তাই বলছি এখান থেকে চলে যাও। তখনই দেখা যায় যে মৌলি বলে, গ্র্যান্ড মামি তোমার ছেলেকে এখান থেকে সরাও, আমার এই লোকটাকে দেখলে প্রচন্ড ভয় লাগে।
এই লোকটাকে আমি সহ্য করতে পারছি না, তুমি কিছু একটা করো। তখনই দেখা যায় যে ঈশানী বলে, বানি তোমার এই নোংরা খেলায় তুমি এই দাদাকেও ফাঁসিয়ে নিয়েছো, দাদার তো কিছু মনে নেই, তাই বলে তুমি দাদাকে এভাবে ফাঁসাতে পারো না। তুমি কি ভেবেছো বানি, তুমি এরকম মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে এখানে নিয়ে আসবে আর সেগুলো এই এই ঈশানী রায় সেটা বিশ্বাস করবে? না না বানি, সেটা কোনোদিনও সম্ভব নয়। তোমার কখনো ভালো হবে না, কোনোদিনও তুমি তুমি সুখী হতে পারবে না। তুমি আমার মেয়ের সুখটা কেড়ে নিয়েছো, আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছো, আমার মেয়েকে জেলে দিয়েছো, আমার মেয়ের স্বপ্ন ভেঙে দিয়েছো, এখন আবার এসেছো আমার মেয়ের জায়গাটা তুমি নিতে। না বানি, সেটা কোনোদিনও সম্ভব হবে না, তুমি আমার মেয়ের জায়গা কখনোই নিতে পারবে না। এই বলে ঈশানী বাণীকে কষে চড় মারে আর বলে, তোমার এই মুখটা আর কখনো আমার সামনে আনবে না, আমি আমি তোমাকে আর দেখতে চাই না, তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি কি ভেবেছো এভাবে সবকিছু শেষ করে দেবে? না, কিছুতেই সেগুলো পারবে না। তোমার অনেক নোংরা নোংরা খেলা আমরা দেখে নিয়েছি, আর এই নোংরা খেলা সহ্য করতে পারবো না বানি। তখনই দেখা যায় যে তখনই তানিয়া বলে, ও দিদিভাই, দিদিভাই তুমি মাকে তো খুব ভালোবাসো, তাহলে মাকে কেন মারছো দিদিভাই? তুমি তো আমাকে কত আদর করতে, আমাকে খাবার খাইয়ে দিতে, তাহলে তাহলে কেন আজকে মাকে মারছো দিদিভাই? মা তো ভুল কিছু বলেনি, আমার মা খারাপ না দিদিভাই। তখনই পিনাক্ষী পিনাক্ষী বলে, ঈশানী মাথা ঠান্ডা করো, ঈশানী এভাবে রিয়াক্ট করো না। তখনই ঈশানী বলে, এর থেকে ভালো আর কি বলবো পিনাক্ষী, আর নিতে পারছি না আমি। তখনই বানি ঈশানীর হাতটা নিয়ে তার মাথায় ছুঁয়ে বলে, মা তুমি আমাকে মারো কাটো আর যাই করো, কিন্তু তোমার এই হাতটা দিয়ে আজকে আমাকে আশীর্বাদ করতেই হবে মা। আশীর্বাদ করো যেন আমি সব সত্যটা সবার সামনে আনতে পারি, আমি যেন প্রমাণ করে দিতে পারি, দেখো আমার শরীরে তোমাদের রক্ত বইছে, তাই আমি আমি কখনো অন্যায় করতে পারি না, আমি তার প্রমাণ করে দেবো মা। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি এবারে কোনো সম্পত্তির লোভ করব না, কিন্তু এবারের ক্ষতি আমি কখনোই হতে দেব না। তখনই ঈশানী বলে, এবারে যদি কেউ ক্ষতি করতে চায় সেটা তুমি তুমি কিন্তু ভুলে যেও না আমার শীতের সিঁদুর কেড়ে নিতে চেয়েছিলে, আমি কিন্তু ভুলে যাইনি সে কথা। তখনই পিনাকি বলে, আহ ঈশানী থামো তো, এসব কথা আর বলো না। তখনই নয়ন বলে, কেন পিনাকি থামবে কেন? ঈশানী তো ঠিক বলেছে, এই বাণী এত ক্ষতি করে এখন আবার ভালো শাস্তি এসেছে, আর এগুলো আমাদেরকে মানতে হবে? না, সেটা আমরা কিছুতেই মানতে পারবো না। তখনই অনিরুদ্ধ বলে, বাণী আমি তোমার পাশে আছি মাসিমণি, আমি বাণীকে কথা দিচ্ছি, এবার সবার সামনে কথা দিচ্ছি, বাণীর আসল পরিচয় যেভাবে বাণী বললো সেভাবে আমি প্রমাণ করে দেব যে বাণী আসলে কাদের মেয়ে, বাণীর শরীরে কাদের বাড়ির রক্ত বইছে, আমি সেটা প্রমাণ করে দেব। তখনই দেখবে, তখন তোমরাই আফসোস করবে, তোমরাই তখন ক্ষমা চাইবে, তোমাদের তখন আফসোস করার কোনো জায়গা থাকবে না। তখনই মৌলি বলে যে, অনিরুদ্ধ অনেক কথা হয়ে গেছে, আমার বাড়ি থেকে বের হও, তোমরা বের হয়ে যাও এখনই। তখনই নয়নতারা বলে ওঠে, একদম ঠিক, এ বাড়ির ত্রিসীমানায় যেন তোমাদেরকে না দেখি। তখনই দেখা যায় যে বাণী বলে, আমি এ বাড়িতে থেকে যাব না, এ বাড়ি আমার, আমি এ বাড়িতেই থাকবো, আমি আমার পরিবারের সঙ্গে থাকবো, পরিবারের দুঃখে সুখের সময় থাকবো, আমি তো এই পরিবার থেকে যাব না, একদম যাব না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, হ্যাঁ বাণী একদম ঠিক বলেছে, বাণী চাইছে বাণী তার নিজের বাড়ি থাকবে, তাই তাকে তার নিজের বাড়ি রাখবো। তখনই দেখা যায় মৌলি বলে, আমি এ বাড়িতে বাণীকে কিছুতেই থাকতে দেব না, যে আমার কাছ থেকে আমার ড্যাড মমকে কেড়ে নিতে চাই, তাকে আমি কি করে এই বাড়িতে রাখবো? না, কিছুতেই তাকে আমি এই বাড়িতে রাখতে দেব না। তখনই অনিরুদ্ধ বলে, ভয় পাচ্ছ বলি? আমি জানি তুমি ভয় পাচ্ছ, কারণ ভয় পাওয়ারই তো কথা, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তো তোমাকে এবার পেতেই হবে। তুমি কি ভেবেছো যে বারবার তুমি অন্যায় করে পার পেয়ে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না? সেটা কিছুতেই হতে পারে না। তখন নয়নতারা বলে, অনিরুদ্ধ অনেক অনেক কথা হয়ে গেছে, এখান থেকে এখন বের হয়ে যাও, তোমাদেরকে আর সহ্য করতে পারছি না, কিন্তু তোমরা এই বাড়ির ত্রিসীমানায় আসবে না। তখন অনিরুদ্ধ বলে, না ঠাম্মি, আমি তো এবাড়িতে থাকবোই, কারণ এবাড়ির বাগানটাই থাকতে হবে, সেখানে আমার মায়ের কিছু জায়গা আছে, সেখানেই আমরা থাকবো, আমরা ওখানেই কাল থেকে থাকবো। এরপরে দেখা যায় তখনই তখনই অনিরুদ্ধ আর বাণী চলে যায়। এরপরে দেখা যায় যে ঈশানী মৌলিকে বলে যে সেই এগ্রিমেন্টটা তাকে ছিঁড়ে ফেলে। তখনই মৌলি বলে, না আমি এই এগ্রিমেন্টটা কিছুতেই ছিঁড়তে পারবো না জ্ঞান মমি, ওটা ছিঁড়ে ফেললে আমার সবকিছু শেষ হয়ে যাবে, আমি ওটা নিয়ে অনিরুদ্ধকে দমিয়ে রাখছি জ্ঞান মমি, কিছুতে আমি এসব শেষ করতে পারবো না। তখন নয়নতারা বলে, দিদিভাই একটা সত্য কথা বলো তো দিদিভাই, যেটা বাণী বললো সেটা কি সত্য? বাণী কি সত্যি এই বাড়ির মেয়ে? তখন এই মৌলি বলে, না 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 ঠাম্মি, না জ্ঞান মমি, এটা সত্য না, তুমি বলো সেই মেয়েটাকে কি তুমি বাঁচিয়ে রেখেছিলে? তখনই নয়নতারা বলে, না না, আমি সেই মেয়েটাকে বাঁচিয়ে রাখিনি, সেই মেয়েটাকে তো মেরে ফেলেছিলাম, সেই মেয়েটাকে নর্তকায় ফেলে দিয়ে এসেছিলাম, বেঁচে থাকার তো কথা নয়। তখনই মৌলি বলে, তাহলে ভয় পাচ্ছ কেন জ্ঞান মামি? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি, কিচ্ছু হবে না, বিশ্বাস করো, কিচ্ছু হবে না, কিছু হতে দেব না, আর ওই বাণীর আসল উদ্দেশ্যটা কিন্তু আমরা খুঁজে বের করব। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, ঠিক বলেছো দিদি ভাই, এই 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 সিংহাসনে তুমি বসো না, দেখে তোমাকে ঠিক ওই রকমই লাগছে নাকি? এরপরে
নয়নতারা বলে, হ্যাঁ দিদি ভাই, তোমাকে ঠিক ওরকমই লাগছে, বানির চেয়েও খুব সুন্দর লাগছে। কিছুতেই বানির উদ্দেশ্য সফল করতে দেব না। কি ভেবেছে বানি এভাবে সবকিছু কেড়ে নেবে? না, কিছুতেই হতে দেব না। কিন্তু এই চক্রান্তটা কে করছে, কে জানতে পেরেছে এই সব সত্যটা? অনিরুদ্ধ কি করে জানবে? তখন অনিরুদ্ধ ছোট বাচ্চা ছিল, তাহলে এইটা কে কে করতে পারে? তখনই মৌলি বলে, আমাদেরকে খুঁজে বের করতে হবে আর ওই বাণীকে এবার সরিয়ে ফেলতে হবে চিরদিনের মতো। তখনই নয়নতারা রাজি হয়ে যায়।